আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আজকে আমি হাজির হয়েছি ন্যারেশনের দ্বিতীয় ক্লাসের বাকি অংশ নিয়ে। গত ক্লাসে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ক্লাসটি সম্পূর্ণ নেওয়া হয়েছিল না। আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়েই আলোচনা করব, কিন্তু প্রথম থেকে শুরু করব। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আজকে আলোচনা করে ক্লাসটি শেষ করব। তো শুরু করা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। এটি কিন্তু রুলস নাম্বার 1 এর ভিতরে 5টি যে অর্থবোধী সেন্টেন্স আছে, সেই অর্থবোধী সেন্টেন্স ন্যারেশন রুল নাম্বার 1 এর ভিতরে আমি রাখছি। এই রুল নাম্বার 1 করার পরে যে বাকি 10টা রুল আছে, সেই বাকি 10টা রুলস খুব ইজিলি হয়ে যাবে। তো আজকে শুরু করা যাক ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমরা রিপোর্টিং ভার্বে সেইড টু পাই, তাহলে আমাদের লিখতে হবে আস্কড। যদি আমরা সে টু পাই, তাহলে আমাদের লিখতে হবে আস্ক। আর যদি সেস টু এটা পাই, তাহলে আমাদের লিখতে হবে আস্ক। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের যে কমা ইনভার্টেড কমা থাকে, এই কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের লিখতে হবে ইফ অথবা ওয়েদার। এখানে কিন্তু কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসানো যাবে না, বা সেইড টুর পরিবর্তে টোল্ড বসানো যাবে না। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ হলে রিপোর্টেড স্পিচের সবসময় লাস্টে ইন্টারোগেশন মার্ক থাকবে, ইন্টারোগেটিভ চিহ্ন দেয়াই থাকবে। তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে খুব একটা সমস্যা আমাদের কারোরই হবে না, একদম ইজি। জাস্ট রিপোর্টেড স্পিচের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। তো এই যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ওয়েদার, আমাদের এটার বদলে আরেকটা জিনিস আমাদের আসতে পারে, সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। যদি রিপোর্টেড স্পিচের শুরু ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা হয়, তাহলে আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসাতে পারবো না। আমাদের ওখানে বসাতে হবে ওই যে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে শুরু হয়েছে, সেই ডাব্লিউএইচ কোশ্চেনটাই আমাদের কমা ইনভার্টেড কমার পরিবর্তে ওখানে বসাতে হবে। তাহলে যদি আমরা ডাব্লিউএইচ পাই, তাহলে ডাব্লিউএইচ কোশ্চেনই আমাদের ওখানে বসাতে হবে। তো ডাব্লিউএইচ কোশ্চেন কোনগুলা? ডাব্লিউএইচ কোশ্চেন আছে মোট 9টি। 8 ভাই 1 বোন। কিভাবে 8 ভাই 1 বোন? এখানে ডাব্লিউএইচ কোশ্চেনে 8টি ডাব্লিউএইচ দিয়ে শুরু হবে এবং একটি মাত্র শুধু এইচ দিয়ে শুরু হবে। তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন কোনগুলা? ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে আছে where, what, when, which, who, whom, whose, why এবং how। এখানে দেখেন প্রথম 8টি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে এবং একটি ব্যতিক্রম শুধু হাউ, এটা শুধুমাত্র এইচ দিয়ে শুরু হচ্ছে। তো আমরা রিপোর্টেড স্পিচের শুরুতে যদি এই 9টা পাই, তাহলে আমরা কমা ইনভার্টেড কমার পরিবর্তে এই জিনিসটাই রেখে দিব, আমরা ইফ যোগ করব না। উদাহরণে আসা যাক, যে he said to me
ওয়াজ রাফি ইল। রাফি কিন্তু আমার বন্ধু, হ্যাঁ, ওর সাথে আমার ইন্টারমিডিয়েটের ফ্রেন্ড। কিরে, দেখছিস নাকি ক্লাস, কেমন আছিস? তো এখানে এই যে হি সেড টু মি ওয়াজ রাফি ইল, এখানে কি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে? এটা ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয়নি, কারণ ডাব্লিউএস কোশ্চেন এই 9টির মধ্যে থেকে একটি দিয়েও এটা শুরু হয়নি। তাহলে একটা জেনারেল যে নিয়ম, এই যে সেড টুর পরিবর্তে আস্কড এবং কমা ইনভাইটেড কমার পরিবর্তে আমরা ইফ দিব। তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের লিখতে হবে হি সেড টু এর পরিবর্তে আমরা লিখব আস্কড মি। আমরা কি লিখবো কমা ইনভার্টেড কমার পরিবর্তে? ইফ। এবারে দেখেন, আমরা কি ইন্টারোগেটিভে এখানে লিখবো ওয়াজ রাফি ইল, এটা ইন্টারোগেটিভে আছে, আমরা এটা অ্যাসার্টিভে নিয়ে আনবো, মানে সিম্পল যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে আমরা সাবলীল ভাষাতে নিয়ে আনবো। তাহলে আমাদের কি করতে হবে? রাফিকে সাবজেক্ট হিসাবে আনতে হবে। তাহলে আমি বলেছিলাম যে এখানে পার্সনের পরিবর্তন আমি শিখাইছিলাম, সেখানে আমি বলছিলাম যদি রিপোর্টেড স্পিচের ভিতরে থার্ড পার্সন থাকে তাহলে থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, যেটাই থাকবে সেটাই বসে যাবে। এখানে রাফি কোন পার্সন? ফার্স্ট পার্সন না, সেকেন্ড পার্সন তাও না, রাফি থার্ড পার্সন। তাহলে আমাদের এখানে রাফিকে বসাই দিতে হবে। এবার আসা যাক টেন্সের পরিবর্তনে। দেখেন তো, ওয়াজ রাফি ইল, এটা কোন টেন্সে আছে? এটা নিশ্চয়ই সিম্পল পাস্ট টেন্সে আছে বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। যদি এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে না থাকতো, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকতো, তাহলে ওয়াজ অক্সিলারি ভার্ব হিসেবে থাকতো এবং একটি মেন ভার্ব পাওয়া যেত। এখানে ইল কিন্তু ভার্ব না, ইল অ্যাডজেক্টিভ, এবং ওয়াজ এখানে মূলত মূল ভার্ব হিসেবেই আছে। তাহলে আমাদের কি শিখেছিলাম? যে যদি সিম্পল পাস্ট টেন্সে কোনো রিপোর্টেড স্পিচকে আমরা পাই তাহলে আমাদের সেটা পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব কোনটা? পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড। এবার দেখেন, ওয়াজ এর পরিবর্তে আমি বলছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্সে আমি যে হ্যাড বসালাম অক্সিলারি ভার্ব, এরপরে যে মেন ভার্বটা আনতে হবে সেই মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে ওয়াজ এর পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? ওয়াজ এর পিপি ফর্ম হচ্ছে বিন এবং অ্যাডজেক্টিভ ইল বসাই দিলাম। তাহলে খুব সুন্দরভাবে আমাদের এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে ফেলতে পারলাম যে হি সেড টু মি ওয়াজ রাফি ইল। ইনডাইরেক্টে বলবো হি আস্কড মি ইফ রাফি হ্যাড বিন ইল। এবারে আরেকটা উদাহরণ দেখব, ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে আমরা কিভাবে করতে পারি। ডাব্লিউএইচ কোশ্চেনের উদাহরণ দেওয়ার জন্য এটা মুছে দিই। আচ্ছা, এখানে আমি শুধু রিপোর্টেড স্পিচটার পরিবর্তন করেছি, হোয়াট ডু ইউ ইট। হি সেড টু মি হোয়াট ডু ইউ ইট। তাহলে আমরা প্রথমে যে রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে আস্কড বসাই নিলাম। তাহলে হি আস্কড মি। এবার বলেন তো, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি ইফ বসাতে পারবো? কখনোই ইফ আমি বসাতে পারবো না, কারণ দেখেন তো এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে। এই যে 9টা বলেছি ডাব্লিউএস কোশ্চেন, সেই 9টা কি এখানে আছে? অবশ্যই আছে। তাহলে আমাকে এখানে এই কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে ডাব্লিউএইচ এর কোশ্চেনটা সেটাই বসাতে হবে। তাহলে আমি হোয়াট বসিয়ে দিলাম। এবার দেখেন তো আমাকে এটা কি করতে হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমার সিম্পলি নিয়ে আনতে হবে, অ্যাসার্টিভে নিয়ে আনতে হবে। তাহলে এখানে আমার হোয়াট ডু ইউ ইট, ডু ইউ ইট, এটা কোন টেন্সে আছে? ডু যেহেতু আছে তার মানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের আমাদের নিয়ে যেতে হবে কি? সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমাদের পরিবর্তন করতে হবে সিম্পল পাস্ট টেন্সে। এখানে ডু ব্যবহার করার কারণ ইন্টারোগেটিভ করার জন্য ডু নিয়ে আসা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। এবার দেখেন তো পার্সনের পরিবর্তন আমাদের করতে হবে। এখানে কোন পার্সন আছে?
এখানে আছে ইউ। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। পার্সনের পরিবর্তনে সেকেন্ড পার্সন কোনটির অনুযায়ী পরিবর্তন হয়? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী সেকেন্ড পার্সন পরিবর্তন হয়। তাহলে ইউ পরিবর্তন হবে কোনটির সাহায্যে? ইউ পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি এর সাহায্যে। তাহলে মি এখানে কোন ফর্মে আছে? এখানে অবজেক্টিভ ফর্মে আছে। আর ইউ এখানে কোন ফর্মে আছে? সাবজেক্টিভ ফর্মে আছে। তাহলে আমাদের ইউ এর এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম আমাদের বসাতে হবে। তাহলে ইউ এর পরিবর্তে আমরা কি লিখবো এখানে? আই। এবার আমাকে কি লিখতে হবে? এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আমাকে পরিবর্তন করতে হবে সিম্পল পাস্ট টেন্সে। ইট ভার্ব আছে, আমরা খুব সহজে এখানে যদি আমরা ডিড আনি ডু এর পরিবর্তে, তাহলে আপনার সেই ঘুরে ফিরে ইন্টারোগেটিভে চলে যাচ্ছে। আমাদের এটা অ্যাসার্টিভে নিয়ে আনা লাগবে, সিম্পল করা লাগবে। তাহলে এখানে ইট ভার্ব আছে, এই ইটকে আমরা ইটের পাস্ট ফর্ম যদি আমরা বসাই দিই তাহলে কিন্তু এটা সিম্পল পাস্ট টেন্সে চলে যাচ্ছে। তাহলে ইটের পরিবর্তে আমরা এখানে বসাবো অ্যাট। তাহলে দেখেন তো এটা হয়েছে তো, হি আস্কড মি হোয়াট আই অ্যাট। অবশ্যই, কারণ আমরা যে নিয়মগুলো শিখিয়েছি সেই নিয়ম অনুযায়ী আমরা এটা করেছি, তার মানে এটা নিশ্চয়ই হয়েছে। আচ্ছা, এটা মুছে দেওয়া যাক। এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যদি said to পাই, said to এর পরিবর্তে আমাদের লিখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু অনেকগুলাই জিনিস বোঝাতে পারে অর্থভেদে। এখানে আপনাকে অ্যাডভাইস দেওয়া বোঝাতে পারে, তারপরে আপনাকে আদেশ করা বোঝাতে পারে, নিষেধ করা বোঝাতে পারে, অনুরোধ করা বোঝাতে পারে, আবার আপনাকে প্রস্তাবও দেওয়া বোঝাতে পারে। তাহলে আমাকে সেড টু পরিবর্তে আমাদের এখানে অনেকগুলাই আমরা লিখতে পারি, এটা আমাদের অর্থ বুঝে লেখা লাগবে। তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্স আমাকে অ্যাডভাইস দেওয়া বোঝায় তাহলে আমি এখানে লিখবো advised। যদি আমাকে আদেশ করা বোঝায় তাহলে আমি লিখব ordered বা command। এই কমান্ডটা কিন্তু বসাতে হবে যখন সেনাবাহিনীর ক্ষেত্রে আদেশ করা বোঝায়, তখন কমান্ড বসাতে হবে। কমান্ড না কমান্ডেড। তারপরে যদি আমাকে অনুরোধ করা বোঝায় তাহলে আমরা বসাতে হবে রিকোয়েস্টেড। যদি নিষেধ করা বোঝায় তাহলে ফরবিড। যদি আমাকে কোনো প্রপোজাল দেওয়া হয় তাহলে প্রপোজড। এবং আমি ধরেন কি বোঝাচ্ছে আমাকে ওই সেন্টেন্সে, কি বোঝাচ্ছে আমি বুঝতে পারছি না, আমি অর্থ করতে পারছি না, তখন আমাকে বসাতে হবে টোল্ড। তাহলে যদি আমাকে উপদেশ দেওয়া বোঝায় তাহলে অ্যাডভাইসড। যদি আমাকে আদেশ করা বোঝায় তাহলে অর্ডার। এখানে আদেশই হবে কিন্তু সেনাবাহিনীর কমান্ড, সেনাবাহিনী আদেশ কমান্ড। যদি অনুরোধ করা বোঝায়
তাহলে রিকোয়েস্টেড যদি নিষেধ করা বোঝায় তাহলে ফরওয়ার্ড। আচ্ছা, এখানে একটু ফরওয়ার্ড বানানটা ভুল হয়েছে, এটা একটু ঠিক করে নিন। যদি প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজড। এবং আমি যদি কোনো কিছু না বুঝি, যদি কোনো কিছু না বুঝতে পারি, তখন আমি বসাবো টোল্ড। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে আমি অনেকগুলাই বসাতে পারি সেড টুর পরিবর্তে। তাহলে সেড টুর পরিবর্তে কি বসালাম সেটা তো গেল। এবার আমাদের দেখতে হবে যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাতে পারি। কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসাতে হবে। কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে টু বসাতে হবে। আরো একটা জিনিস আছে এখানে, যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেটস দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স তো অনেক কিছু, ধরেন হচ্ছে অ্যাডভাইস, অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অনেক কিছুই বোঝায়। যদি লেটস দ্বারা শুরু হয়, লেটস, তাহলে আমি কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাতে পারবো না, তখন আমাকে বসাতে হবে ড্যাট। লেটস থাকলে কমা ইনভার্টেড কমা সমান ড্যাট। আরেকটা জিনিস দেখেন, যদি টু বসে, আমি কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু বসালাম, টু এর পরে টেন্সের কোনো পরিবর্তন হবে না। টু এর পরে টু এর পরে টেন্স অপরিবর্তিত। আর যদি লেটস দ্বারা বাক্য শুরু হয়, তাহলে লেটস দ্বারা শুরু হলে সাবজেক্ট এর পরে শুড অথবা মাইট বি অ্যালাউড টু বসাতে হবে। তাহলে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেটস দ্বারা শুরু হয়, তাহলে আমাকে সাবজেক্টের পরে শুড বসাতে হবে অথবা মাইট বি অ্যালাউড টু বসাতে হবে। আরো একটা জিনিস দেখেন, যে যদি লেটস দ্বারা কোনো বাক্য শুরু হয়, তাহলে লেটস ওই বাক্য প্রস্তাব বোঝাবে। যদি লেটস দ্বারা বাক্য শুরু হয়, তাহলে প্রস্তাব বোঝাবে, তার মানে প্রপোজড। যদি কোনো বাক্য প্লিজ এবং কাইন্ডলি শুরু হয়, প্লিজ অথবা কাইন্ডলি, তাহলে অনুরোধ। তাহলে এটা হবে প্রপোজড, এটা রিকোয়েস্টেড,
এবার আরো একটা জিনিস দেখেন, লেটস যে আপনি বসাবেন, লেটস যদি বসান তাহলে লেটস কে পরিবর্তন তো আপনাকে করতে হবে। লেটস কে পরিবর্তন করে কি করবেন, লেটস এর পরিবর্তে আপনি লেটস যদি থাকে তাহলে কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু না বসায় ড্যাট বসালেন। এবার লেটস যে থাকে লেটাস, তাহলে লেটাসের পরিবর্তে আমরা উই লিখবো না দে লিখবো, কোনটা লিখবো? যদি লেটস সমান আমাকে লিখতে হবে, লেটস সমান লেখা লাগবে লেটস সমান উই অথবা দে। এখন কখন উই হবে এবং কখন দে হবে? যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট যে কোনো একটা ফার্স্ট পারসনে হয় তাহলে লেটস এর পরিবর্তে আমরা লিখব উই, এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট কোনোটিই যদি ফার্স্ট পারসন না হয় তাহলে আমরা লেটস এর পরিবর্তে লিখব দে। কিভাবে? কখন উই কখন দে? যদি ধরেন এখানে লেখা থাকলো, আমি নিচের একটু মুছে দিলাম, ধরেন বলা হলো ফাদার said to me let's go out for what? এখানে দেখেন রিপোর্টেড স্পিচ লেটস দ্বারা শুরু হয়েছে, তাহলে আমাকে প্রথমেই কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাতে হবে? কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমি আর টু বসাতে পারবো না, তখন দ্যাট বসাতে হবে। আমরা যদি এটা ইনডাইরেক্টে নিয়ে যাই তাহলে আমরা লিখব ফাদার সেড টুর পরিবর্তে কি লিখব? লেটস থাকলে প্রপোজড, তাহলে ফাদার প্রপোজড me। কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখবো? কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি আমরা টু লিখতে পারবো? যদি লেটস থাকে তাহলে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এবার দেখেন তো লেটস এর পরিবর্তে কি লিখবো? লেটস সমান উই অথবা দে। এখন আমি এখানে উই লিখবো না দে লিখবো? এখানে দেখেন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট যদি একটা ফার্স্ট পারসন থাকে তাহলে উই লিখবো। এখানে অবজেক্ট কি ফার্স্ট পারসন আছে? অবজেক্ট মি ফার্স্ট পারসন, তাহলে আমরা লেটস এর পরিবর্তে লিখবো উই। এবার দেখেন লেটস যদি থাকে, লেটস দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে সাবজেক্টের পরে কি বসবে? সাবজেক্টের পরে শুড বসবে অথবা মাইট বি অ্যালাউড টু বসবে। তাহলে উই বসালাম, উই সাবজেক্ট, তাহলে এখানে আমি শুড বসাবো, শুড গো ফর এ ওয়াক। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ইনশাআল্লাহ ক্লিয়ার হওয়ার কথা। এবার লেটস যদি অনেক বাক্যে থাকে আরেকটা জিনিস দেখে রাখেন, যদি ডোন্ট দ্বারা বাক্য শুরু হয়, রিপোর্টেড স্পিচ ডোন্ট দ্বারা শুরু হয়, তাহলে আমরা কি লিখব? ডোন্ট সমান নট টু। কোন রিপোর্টেড স্পিচ ডোন্ট দ্বারা শুরু হয়েছে তাহলে আমরা ডোন্ট এর জায়গায় ডাইরেক্ট নট টু বসাই দিতে পারি। আমরা এটা মুছে দিয়ে লিখতে পারি ফাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। এখানে দেখেন তো ডোন্ট এর পরিবর্তে এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে হচ্ছে নিষেধ করা বোঝাচ্ছে। নিষেধ যদি করায় তাহলে আমরা ফরবেড বোঝাতে পারি, ফরবেড বসাতে পারি। আমি যদি ফরবেড বসাই, এই সেম ন্যারেশনটা দুই ভাবে করা যাবে। আমি যদি ফরবেড বসাই তাহলে আমি সেই রিপোর্টেড স্পিচটা নেগেটিভ ফর্মে রাখতে পারবো না।
নট আমি সেখানে আর বসাতে পারবো না, কারণ ফরবেট নিজেই নেগেটিভ। এটা আবার অ্যাডভাইসও বোঝাতে পারে যে বাবা আমাকে সূর্যতে মানে দৌড়াদৌড়ি করতে, সূর্য আলোতে দৌড়াদৌড়ি করতে নিষেধ করছে, তাহলে এটা নিষেধও বোঝাচ্ছে বা অনুরোধও বোঝাতে পারে। বা অনুরোধ, বাবা তো অনুরোধ করবে না, অবশ্যই বাবা অনুরোধ করবে না, সে অ্যাডভাইস দিতে পারে আমাকে বা আমাকে নিষেধ করতে পারে। তাহলে আমি যদি এটা অ্যাডভাইস হিসাবে নিয়ে, যে বাবা আমাকে দৌড়াদৌড়ি করতে নিষেধ করছে, আমি যদি অ্যাডভাইস হিসাবে নিয়ে, তাহলে আমি করতে পারি ফাদার advised me। এখানে দেখেন তো ডোন্ট আছে, তাহলে আমাকে বসাতে হবে ডোন্টের পরিবর্তে ওই জায়গাতে নট টু। নট টু, এই যে নট টু বসালেন, এই যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে ওই জায়গায় আপনি ডোন্ট দিয়ে যেহেতু বাক্য শুরু হয়েছে নট টু বসাই দিলেন, কমা ইনভার্টেড কমার পরিবর্তে ওই যে টু বসাতো ওইটাও চলে আসলো। তাহলে ফাদার অ্যাডভাইস মি নট টু, টু এর পরে টেন্স অপরিবর্তিত থাকবে, তাহলে নট টু রান ইন দা সান। তাহলে ফাদার অ্যাডভাইস মি নট টু রান ইন দা সান। এটা যদি আমি নিষেধ করা বোঝাই, যে বাবা আমাকে নিষেধ করছে, তাহলে আমি সেখানে লিখতে পারি ফাদার forbade me, কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি টু। এই যে ডোন্ট, ডোন্ট আমি কি আর রাখতে পারবো? ডোন্ট আমি আর রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? কারণ ফরবেড চলে এসেছে। ফরবেড নিজেই নেগেটিভ, তার মানে ও রিপোর্টেড স্পিচ যেটা ছিল সেটা নেগেটিভটা ও নিয়ে নিচ্ছে, তাহলে আমি ওটা ডাইরেক্ট লিখে দিতে পারি। ডোন্ট আমি তুলে দিলাম, ধরেন ডোন্টের বদলে আমি ফরবেড এখানে লিখে দিলাম, ডোন্টের বদলে আমি এখানে ফরবেড লিখে দিলাম। তাহলে ফাদার ফরবেড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে লিখতে হবে টু। এবার টু এর পরে টেন্সের কি কোনো পরিবর্তন হয়? টু এর পরে টেন্সের কোনো পরিবর্তন হয় না, ডোন্ট যেহেতু তুলে দিয়েছি, তাহলে টু রান ইন দা সান, ইন দা সান। এটা বোঝা গিয়েছে আল্লাহর রহমতে? আমি মনে করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি এটা মুছে দিই। একটা উদাহরণ দেখেন, দা ক্যাপ্টেন said to the soldiers march on। এখানে দা ক্যাপ্টেন সেড টু দা সোলজার মার্চ অন। তো এখানে কি বোঝাচ্ছে? এখানে অর্ডার করাই বোঝাচ্ছে, কিন্তু আমরা কি এখানে অর্ডার বসাতে পারবো সেড টু এর পরিবর্তে? আমরা এখানে সেড টু এর পরিবর্তে অর্ডার না বসিয়ে যদি কমান্ড বসাতে পারি, কমান্ড, তাহলেই আমাদের এটা সবচেয়ে যুক্তিযুক্ত এবং ভালো আকারের একটা ন্যারেশন আমরা করতে পারবো। যেহেতু সেনাবাহিনীর ক্যাপ্টেন সোলজারদের বলছে মার্চ অন, তাহলে দা ক্যাপ্টেন সেড টুর পরিবর্তে কি লিখবো? সেড টুর পরিবর্তে লিখবো কমান্ড। the soldiers, কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি লেখা হয়? কমা ইনভার্টেড কমার পরিবর্তে লেখা হয় ইম্পারেটিভ সেন্টেন্সে টু। যেহেতু লেটস দিয়ে বাক্য শুরু না, তাহলে আমি ড্যাট বসাতে পারবো না, আমাকে বসাতে হবে টু। আর টু এর পরে কোনো পরিবর্তন হয় না টেন্সের, এখানে মার্চ অন আছে, মার্চ অন। বোঝা গেল ব্যাপারটা? যদি আমরা রিপোর্টেড স্পিচে প্লিজ অথবা কাইন্ডলি পাই, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সেক্টর পরিবর্তে লিখব রিকোয়েস্টেড। এটা আমি আগেও বলেছি। এবং ধরেন একটা জিনিস আমি বুঝতেছি না ওখানে কি বোঝাচ্ছে, যেমন হি সেড টু মি,
give me a pen. He said to me, give me a pen. সে আমার কাছ থেকে কলম চাচ্ছে। এখানে কি অ্যাডভাইস বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। অর্ডার বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। কমান্ড বোঝাচ্ছে? তাও বোঝাচ্ছে না। রিকোয়েস্ট বোঝাচ্ছে না। রিকোয়েস্ট নিষেধ বোঝাচ্ছে না। প্রপোজড বোঝাচ্ছে না। তাহলে গিভ মি এ পেন এখানে কি বোঝাচ্ছে আসলে? আমি বুঝতে পারছি না এখানে কি বোঝাচ্ছে, কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স? আপনারা যখন সেন্টেন্স পড়েছেন তখন আপনারা জেনেছেন যে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন প্রণালীটা কি। এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমি বুঝতে পারছি না এখানে কি বোঝাচ্ছে, তাহলে আমি সেড টু এর পরিবর্তে কি লিখবো? সেড টু এর পরিবর্তে লিখবো টোল্ড। সেড টু এর পরিবর্তে টোল্ড। তাহলে হি টোল্ড মি। কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হবে? টু। টু টু এর পরে কোনো টেন্সের পরিবর্তন হয় না, তাহলে কি আছে? গিভ আছে, গিভ। এখানে মি এখানে কি হিসাবে আছে? মি আছে, মি অবজেক্টিভ ফর্মে আছে, এবং হি এখানে কি হিসাবে? সাবজেক্টিভ ফর্মে আছে। তাহলে আমরা কি এখানে মি এর পরিবর্তে হি বসাতে পারি? বসাতে পারবো না। তাহলে আমাকে হি এর অবজেক্টিভ ফর্ম কি? হি এর অবজেক্টিভ ফর্ম হিম। গিভ হিম, তারপরে এ পেন। আচ্ছা, আশা করছি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। রুলস, যে 11টি রুলস এর কথা বলেছিলাম তার ভিতরে 1 নম্বর রুলস এর অর্ধেক আমরা সম্পূর্ণ করলাম। পরবর্তী ক্লাসে রুলস নাম্বার 1 এর যে অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, এই দুটো সেন্টেন্সের ন্যারেশন আমরা শিখব। তাহলে আমাদের রুলস নাম্বার 1 শেষ হয়ে যাবে। আর অনেকগুলা উদাহরণ আছে, উদাহরণগুলা পরবর্তী একটা ক্লাসে সকল এক্সাম্পল একসাথে আমরা শিখবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।